আমাদের চ্যানেলে নতুন একটি রেসিপি যোগ হলো পেঁপে বীজের ভর্তা। এটা আমি প্রায় সময় করি কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় না। কারণটা পরে বলছি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। এখন সকালবেলা রান্নার জন্য সব আয়োজন করে নিচ্ছি। পেঁপেটা কাটলাম, ভিতরে দেখি অনেকগুলো বীজ। পেঁপের বীজ যদি একটু কচি হয় ওগুলো আমি ফেলি না, ভর্তা করে খেয়ে নেই। আমার মাকেও দেখতাম পেঁপের বীজ ভর্তা করে খেয়ে নিতেন। তখন ওই মা বলতেন পেঁপের বীজ খেলে নাকি পেটের কৃমি নাশ হয়। এরপর থেকে যখনই কচি পেঁপে বা বীজগুলো কচি পাই তখন সুযোগ সুবিধা থাকলে ওগুলি আমি কখনোই ফেলি না, একটু টেলে ভর্তা করে খেয়ে নিই। আপনাদের সাথে ওইসব শেয়ার করি না, কারণ পেঁপের বীজ খেলে কি হয় না কি অবস্থা মায়ের কাছে শুনেছি শুধু কৃমি নাশ হয় এটা। তো খেলে আবার কি হয় এটা আবার চ্যানেলে দেখাবো, তাই ভয়ে কখনো আপনাদের সাথে শেয়ার করি নাই। আজ পেঁপের বীজগুলো পেয়ে ভাবলাম এগুলো ভর্তা করব এবং আপনাদের সাথে শেয়ার করব। শেয়ার করার আগে সব কিছু ভালোভাবে জেনে নিয়েছি। ইউটিউবে সার্চ করে দেখলাম পেঁপের বীজ খেলে নাকি শরীরের অনেক উপকার হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। অনেককেই দেখলাম পাকা পেঁপের বীজ শুধু জলের সাথে মিশিয়ে খেয়ে নিচ্ছে। আরও জানতে পারলাম পাকা পেঁপের বীজ ভালোভাবে শুকিয়ে গুঁড়ো করে প্রতিদিন সকালবেলায় হাফ চা চামচ বা তারও কম কুসুম গরম দুধের সাথে মিশিয়ে খেলেও অনেক উপকার। ডায়াবেটিস থেকে শুরু করে ফ্যাটি লিভার, তারপর ব্রেনের ফাংশন ভালো হয়, ওজন কমায়, তারপর আরও অনেক কিছু বলছেন, আমি ওই মনে রাখতে পারি নাই। ক্যান্সারের জীবাণু পর্যন্ত নষ্ট হয়। এই কথাটা শুনে আমি খুব খুশি হয়েছি। আমি এতদিন ভয়ে ভয়ে পেঁপের বীজ খেতাম, মায়ের কাছে শুনেছি শুধু কৃমি নাশ হয়, এটা শুনেই খেতাম, কিন্তু কারো কাছে বলি নাই বা দেখাতামও না যদি কোনো ক্ষতি হয় তার জন্য। আজ ইউটিউবে যখন সার্চ দিয়ে দেখলাম যে এটার গুণাগুণ সম্পর্কে, তাই ভাবলাম আজ পেঁপের বীজের ভর্তা আপনাদের সাথে শেয়ার করব। সবাই দেখছি পাকা পেঁপের বীজ খাচ্ছেন, কিন্তু কাঁচা পেঁপের বীজ দুই একজনকে দেখেছি ওনারাও এভাবে জলের সাথে মিশিয়ে খেয়ে নিচ্ছেন। আমি তো প্রায় সময় বেটে খেয়ে আসছি, তাই ওভাবেই করব। কিছুদিন যাবৎ অনেক পেঁপে খেয়েছি কিন্তু পেঁপেগুলাতে বীজ ছিল না, প্রতিটা পেঁপেই ফাঁকা ছিল, বীজ একটাও নাই। আজ পেঁপেটা কাটার সাথে সাথে দেখি অনেকগুলো বীজ। এটা মনে হয় দেশীয় পেঁপে, এ কারণে এত বীজ। আর হাইব্রিড গুলোতে বীজ থাকে না। সব সবজিগুলো খোসা ছাড়িয়ে বোটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন রান্নার জন্য কেটে নিচ্ছি। একটা মূলা কেটে নিলাম, মাছ দিয়ে রান্না করব। একটা করলার অর্ধেকটা আছে, এটা গোল গোল করে ভাজা করব। পার্থর জন্য অল্প একটু সবজি রান্না করব। আর পেঁপের বীজগুলো আলাদা করে নিয়েছি, এগুলো ধুয়ে তারপর ভেজে ভর্তা বানাবো। পেঁপের বীজ ভর্তার জন্য পেঁয়াজ আর রসুন, কয়েকটা কাঁচামরিচ নিয়েছি, এগুলিও কেটে নিচ্ছি। বেশি ঝাল করব না। কাটাকুটি শেষ, এখন রান্না বসাবো। জায়গাটা ভালো করে মুছে নিচ্ছি। এখানে দাঁড়িয়ে রান্না করব, পায়ের তলায় যদি একটু জলও পড়ে ভালো লাগবে না। কড়াই যথেষ্ট গরম হয়ে গেছে, অল্প করে সরিষার তেল দেব। তেল গরম হলে কালো জিরা ফোড়নে দিয়ে দুইটা কাঁচামরিচ কুচিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়েছি। হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে সবজিগুলো দিয়ে দেব। সবজিতে শুধু পেঁপে, বরবটি আর ধুন্দুল, ঘরে যা আছে তাই দিয়ে রান্না করছি। পার্থ বলেছে শুধু সিদ্ধ করে ওর জন্য সবজি রান্না করছি। তো শুধু সিদ্ধ করে রান্না করলে আমার মনে হচ্ছে ভালো লাগবে না। উপর দিয়ে যদি একটু অলিভ অয়েল দেওয়া যায় তাহলে হয়তো ভালো লাগতো, কিন্তু অলিভ অয়েলও নাই।
তাই খুব সামান্য করে সরিষার তেল দিয়ে রান্না করছি। অল্প একটু জল দিয়ে দিলাম সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য। এদিকে কয়েকটা চীনা বাদাম নিয়েছি, বাদামগুলো খোসা ছাড়িয়ে নেব। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া, এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এদিকে আরেকটা কড়াই বসিয়ে তেল গরম হলে অল্প একটু জিরা ফোড়নে দিলাম। করলা ভাজা করব। করলাগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। ফোড়নটা রেডি হলে একটা একটা করে করলা দিয়ে দেব। জিরা দেওয়াতে করলা ভাজাটা খেতে খুব ভালো লাগবে। করলা ভাজার সাথে জিরাগুলো আটকে থাকবে, তখন গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। সবজিটা আর ঢাকা দেই নাই, খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে। এখন নামাবো। এবার মাছ রান্না করব। তেল গরম হলে জিরা ফোড়নে দিয়ে একটু কুচানো পেঁয়াজও দিয়েছি। জিরাগুলো ভাজা হলে তারপরে পেঁয়াজ দিয়েছি। ফোড়নটা রেডি হলে প্রথমে মাছগুলো দিয়ে দেব। মাছে লবণ, হলুদ আর গুঁড়ো মরিচ মাখিয়ে নিয়েছি। এবার উপর দিয়ে মাখানো মূলা দিয়ে ঢেকে দিলাম। এদিকে করলাগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে, একেবারে লাল লাল হয়ে গেছে। জিরা ফোড়নে দিয়ে ছোটবেলা থেকে দেখেছি আমার মা করলা ভাজা করতেন, খুব ভালো লাগতো খেতে। করলা ভাজা উঠিয়ে নিয়ে ওই তেলেই 2টা ডিম ভেজে নেব। অল্প তাপে ডিমগুলো ভেজে নেব। স্বাদ মতো লবণ আর সামান্য করে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। মাঝখানের কুসুমটা ভাঙবো না, ওটা ওভাবেই থাকবে। এরকম করে ডিম ভাজা করব। হয়ে গেছে, এটা উঠিয়ে নিলাম। ওই সামান্য তেলে আরো একটা ডিম দিয়ে দিলাম। লবণ আর গোলমরিচ দিয়েছি। 2টা ডিম ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। মাছের তরকারিটাও খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবং মূলাগুলো সিদ্ধও হয়ে গেছে। মাছ মাখানো ওই বাটি ধুয়ে সামান্য করে একটু জল দিয়েছি। এবার ঢাকা দিয়ে চুলার তাপটা মিডিয়াম রাখবো, কিছুক্ষণ রান্না হোক। অল্প করে সরিষার তেল দিলাম। এখন ভেজে নেব বাদামগুলো। চুলার তাপটা কমে রেখেছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে বাদামগুলোকে খুব সুন্দর মতো ভেজে নিয়েছি। পার্থর জন্য বাদামগুলো ভেজে নিলাম। এখান থেকে কয়েকটা বাদাম পেঁপের বীজের ভর্তাতে দেব। ওই সামান্য তেলে রসুন আর কয়েকটা কাঁচামরিচ ভেঙে ভেঙে দিচ্ছি। এগুলি প্রথমে একটু ভেজে নেই। কিছুটা ভাজা হলে পেঁপের বীজগুলো পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে অল্প কিছুক্ষণ ঢাকা দিয়ে পেঁপের বীজগুলো ভেজে নেব, তাহলে ভালোভাবে সিদ্ধ হবে। এদিকে মাছের তরকারিটা খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে। এরকমই একটু মাখো মাখো রাখবো আর ঝোলটা কমাবো না। চুলাটা অফ করে দেব। 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করেছিলাম। এরই মধ্যে পেঁপের বীজগুলো সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে গেছে।
এখন দেব কুচানো পেঁয়াজ। স্বাদ মতো লবণ দিয়েছি। এটাও খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে, এখন নামাবো। রান্না শেষ, এগুলি একটা বাটিতে উঠিয়ে রাখবো। চুলাটাকে প্রথমে ভিম বার দিয়ে একটু ডলে নিচ্ছি, এরপরে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেব। প্রতিদিন রান্না শেষে চুলাটা এভাবেই মুছে রাখি, তার জন্যই এখনো চকচক করছে। চুলাটা অনেক বছর আগে কিনেছি, তবে স্টিল এত ভালো নয়। তারপরেও মুছে টুছে কোনো রকমে এখনো পরিষ্কার করে রাখছি। পরিষ্কার কাপড়টা দিয়ে এবার ভালোভাবে 2-3 বার করে মুছে নেব, যেন সাবানের জলটা কোনো প্রকারেই না থাকে। রান্না শেষে অল্প সময়ের জন্য যদি একটু কষ্ট করে চুলাটা মুছে রাখি, পরের বার রান্না করতে আসলে রান্নাঘর চুলা যখন পরিষ্কার থাকে, তাহলে মনটাও ভালো লাগে, কাজ করতে খুব আনন্দ লাগে। আমরা সবাই জানি রান্নাঘর থেকে ময়লা পুরা ঘরে ছড়ায়, তাই রান্নাঘরটা পরিষ্কার রাখলে পুরো ঘর পরিষ্কার থাকে। চুলার পাশের দেয়ালটাও সব সময় মুছে রাখি। তবে জানালার গ্লাসগুলো একটু ময়লা হয়ে গেছে, ওগুলিও মুছতে হবে। আজ পারবো না, অন্য এক সময় ভালোভাবে মুছে নেব। ওগুলি মুছতে গেলে পুরো রান্নাঘরে জলে ভিজে যায়, তাই আজ আর ওটা পরিষ্কার করব না। 2-1 দিনের মধ্যে জানালার গ্লাসগুলো পরিষ্কার করে নেব। রান্নাঘরে জানালার গ্লাসগুলো পরিষ্কার না থাকলে রান্না করতে গেলে একটু ঘরটা অন্ধকার দেখা যায়, কারণ দক্ষিণের জানালা হওয়াতে ওটা রান্না করার সময় খোলাই যায় না, গ্লাস বন্ধ করেই রান্না করতে হয়। উপরে অবশ্য কুলিং ফ্যান আছে, রান্নার সময় ওই ফ্যানটা ছেড়ে দিই। এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেল। রান্না করেছি সেই সকাল 9টার দিকে, এখন দুপুর গড়িয়ে একেবারে বিকেল হয়ে গেছে। কিছুক্ষণ আগে 1 পট চাউলের ভাত রান্না করেছিলাম, এখন ভর্তাটা পিষে নিচ্ছি। সকালবেলায় রান্নাবান্না শেষে পার্থকে খাবার বেড়ে দিয়েছি। ও চলে যাওয়ার পর আমি একেবারেই একা। তখন ঘরটা পরিষ্কার করে ঝেড়ে মুছে স্নান করে পূজার্নিক সেরে নিয়েছি। এরপরে আর কোনো প্রকারেই আমার সময় কাটছে না। টিভিতে গান শুনলাম, কতক্ষণ শুয়েছিলাম, মোবাইল দেখছিলাম। আমার বড় মেয়ে সোমার সাথে কথা বলেছি, ও দুপুরের খাবার খাচ্ছে স্কুলে। তখন ও বলছে, মা আপনার খাওয়া হয়েছে? আমি বলছি, না রে মা, এখনো রান্নাও হয় নাই। বলছে, কি বলেন, রান্না হয় নাই? আমি বলছি, হ্যাঁ, সকালবেলায় রান্না করেছিলাম, কিন্তু ভাত রান্না করি নাই। কিছুক্ষণ পর ভাত রান্না করব, তারপরে খাওয়া দাওয়া হবে। 2:30টার দিকে ব্রেকফাস্ট করেছি হলুদ চা দিয়ে। এরপরে আর কিচ্ছু খাইনি, কারণ বাড়িতে গিয়ে প্রায় সময় 2 বেলা খেয়েছি, দুপুরেও খেয়েছি, রাতের বেলায়ও খেয়েছি। এ কারণে শরীরটা মনে হচ্ছে একটু ভার লাগছে। তাই ভাবলাম কয়েকটা দিন এক বেলাতেই খাবো, 24 ঘন্টায় একবারই খাবো। তবে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার কিন্তু একটুও ক্ষুধা লাগে নাই। গতকাল দুপুর বেলায় খেয়েছিলাম, এখনো আমার ক্ষুধা লাগে নাই। 2:30টার দিকে হলুদ চা খেয়েছি, জল খেয়েছি, এখন তো একবারেই ক্ষুধা লাগছে না। তারপরও একবেলা যখন খেতে হবে, দিনও শেষ হয়ে গেছে, খাবারটা বেড়ে নিচ্ছি। তবে খেতে বসলে আবার খেতে পারবো, পেট ভরেই খেতে পারবো, এটাও ঠিক। একেবারে ভাতের পাতিল নিয়ে বসে গেলাম, সব তরিতরকারি নিয়ে আসলাম। তারপরও একটা জিনিস ভুল করেছি, ওই ভুলটা আমি আপনাদেরকে পরে দেখাবো কি ভুল করেছিলাম। এই ধরনের সূক্ষ্ম ভুলগুলো আগে প্রায় হতো, আজ কয়েক বছর যাবৎ এই ভুলগুলো করি না। পেঁপের বিচি ভর্তা। ছোটবেলায় খেতাম না, আমার মা
কচি পেঁপে হলে পেঁপের বিচিগুলি ভর্তা করতো, একটু তিতা টাইপের লাগতো, খেতাম না। পরে যখন একটু বুঝে রয়েছি, নিজে করি খাই, তখন থেকে পেঁপের বিচি ভর্তা করি খাই মাঝে মাঝে। কি চমৎকার! পেঁপের বিচি যে একটা তেতো ভাব আছে ওটা তো লাগছেই না, সুন্দর একটা গ্রানও লাগছে, বাদাম দেওয়াতে মনে হয় খুবই চমৎকার লাগে খেতে। গরম গরম ভাত, এই মাত্র ভর্তা পিষে আনলাম। কি যে চমৎকার লাগছে! ইদানিং পেঁপেতে বিচিও থাকে না, আজকের পেঁপেটাতে অনেক বিচি, বোঝা গেছে এটা দেশি, আর যেটা হাইব্রিড ওটাতে বিচি নেই। কত যে উপকার! এই পেঁপের বিচির গুণের কোনো শেষ নাই, মানব দেহের জন্য অনেক উপকারী, ক্যান্সারের জীবাণু পর্যন্ত ধ্বংস করে দেয়। মায়ের কাছে শুনেছি শুধু এক রকমের উপকারিতার কথা, আজ ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম পেঁপের বীজের গুণের কথা, জানতাম না আগে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, প্রতিদিনের মতো আজকের পর্বটিও কেমন লাগছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। বিশেষ করে পেঁপের বীজের ভর্তাটা কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমি জানি আপনারা যারা আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের কাছে নিশ্চয় ভিডিওটা ভালো লাগছে। আমি বিশ্বাস করি একটা কমেন্টস দেখলে 100 জনের মনের ভাব বোঝা যায়। সেই উপলব্ধি থেকে বলছি, আপনাদের কাছে ভিডিওটি যদি এতটুকু ভালো লাগে তাহলে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ রইল, কমেন্টস করতে সময় না পেলেও অন্তত একটা লাইক দিয়ে আমাদের ভিডিওটি বা আমাদের চ্যানেলটি আরও অনেকের কাছে পৌঁছানোর ব্যবস্থা করুন। আমি জানি আপনারা আমাদেরকে অনেক ভালোবাসেন, আমিও আপনাদেরকে অনেক ভালোবাসি, শ্রদ্ধা করি এবং সম্মান করি। সেই আবদার থেকে বলছি, আজকের ভিডিও দেখে আপনারা সবাই বেশি বেশি লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটি বা আমাদের চ্যানেলটি আরও অনেকের কাছে পৌঁছে দেবেন, এটা আমার বিশ্বাস। আপনারা যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন আপনাদের কাছেও বিনীত অনুরোধ রইল, আপনারা সবাই বেশি বেশি ফলো, লাইক, কমেন্টস করে আমাদের ভিডিওটি বা আমাদের চ্যানেলটি আরও অনেকের কাছে পৌঁছানোর ব্যবস্থা করুন। আমি আপনাদের সবার কাছে চিরকৃতজ্ঞ থাকব। এবার আমার ভুলটা দেখুন। খাওয়া দাওয়া শেষ, কত যত্ন করে আমি করলা ভাজা করেছিলাম জিরা ফোড়নে দিয়ে, কত যে চমৎকার লাগতো এটা গরম ভাতের সাথে খেতে, এই জিনিসটা নিতেই ভুলে গিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষে যখন থালা বাসনগুলো নিয়ে ওখানে রাখতে গিয়েছিলাম তখনই চোখে পড়লো এটা তো নিলাম না। খুব কষ্ট লাগছে আমার, গরম ভাতের সাথে খেতে কি যে দারুণ লাগতো এটা। 2 পিস শুধু শুধু খেয়ে নিলাম। মূলা দিয়ে রুই মাছের তরকারিটা রান্না করেছিলাম, ওটা দিয়ে ভাত খেতে খুবই চমৎকার লেগেছে, খুব ভালো লেগেছে। এখন দিনের 5টা বাজে, থালা বাসনগুলো ধুয়ে নিয়ে দিনের আলো থাকতে থাকতে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, গত 3 বছর যাবৎ আমার ঘরের খুঁটিনাটি সব বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। আপনারা সবাই আমার আপনের চেয়েও আপনজন, তাই আমার সব বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার না করলে আমার কাছে ভালো লাগে না। আমি জানি আমার মতো আপনাদেরও অনেকের ঘুমে সমস্যা, শুইলে সহজে ঘুম আসে না। ক্ষুদ্র একটা জিনিস নিজেই তৈরি করে দেখতে পারেন ঘুমে সমস্যা থাকে কিনা। আমার কিন্তু গতকাল ভালোই ঘুম হয়েছিল। এই দেখুন, এই জিনিসগুলো বানালাম। চোখে আলো পড়ে, আলো পড়লে ঘুম ভেঙে যায়,
রাতেও আমার বারবার ঘুম ভেঙে যায়। গতকাল রাতে কি আরামে ঘুমাইছিলাম, একটু ঘুম ভাঙে নাই। তো এবার যখন আমার ভাইজি ঋতু আসছিল, একদিন ওর চোখের উপর ঘুম, রাতের বেলায় ও তো আমার কাছে ঘুমাইছে, রাতের বেলায় হঠাৎ করে ওর দিকে তাকায় দেখি চোখের উপর কি একটা কালো দেখা যায়। আমি তো প্রথমে ভয় পাইছি, কিরে। পরে দেখলাম যে চোখের উপর একটা পর্দা লাগাইছে, আলো যেন না পড়ে চোখে, ঘুম যেন রাতে না ভাঙে। সকালবেলায় জিজ্ঞাসা করলাম, ঋতু এটা কি নিজে বানাইছ? না পিসিমা, এটা কিনে নিছি অনলাইন থেকে। তো অনলাইন থেকে কিনে নিছ, এটা কি কাজ? এটা ওই চোখের উপর আলো পড়লে ঘুম ভেঙে যায় আর রাতে ঘুম আসতে চায় না, এই কারণে এই পর্দাটা লাগাইলে আরামে ঘুম আসবে এবং ঘুম মানে ইচ্ছা মতো ঘুম যাওয়া পর্যন্ত ঘুম ভাঙবে না। এই কথা শুনি আমার কাছে কি ভালো লাগে। ওই জিনিসটা আমি ভালো করে দেখি নাই, না দেখি আন্দাজে এই যে এটা বানাইছি। আজকে না, গতকাল সন্ধ্যার সময় এই দুইটা বানাইছি, একটা ওনার জন্য, একটা আমার জন্য। একেবারে সুতির কাপড়, পিওর সুতির কাপড় নিয়ে কয়েকটা ভাঁজ দিয়েছি, মনে হয় 6-7 ভাঁজ হবে। পাতলা করে ভাঁজ দিয়ে চারিদিকে হাতে সেলাই করছি। এই রবার এই সাইডে আর এই সাইডে রবার লাগাইছি, মাথা সমান রবার ইয়ে করে। তো এটা গতকাল দিয়ে ঘুমাইছিলাম রাতে। আজ সকাল 7টার সময় আমার ঘুম ভাঙছে, রাতে একবারও ঘুম ভাঙে নাই। আমার কাছে যে কি ভালো লাগছে, এটা এতদিন বানাবো করি, বানাইলাম না। আর আগে কোনোদিন কল্পনাও করি নাই যে এরকম পর্দা একটা চোখের উপর দিয়ে রাখলে ভালো হইব, বা এমনিতে আলো পড়ে। এই কারণে আমি শাড়ির আঁচল অনেক সময় চোখের উপর দিয়ে ঘুমাই। রাতে আবার এটা সরে যায়, এদিক সেদিক শুইলে কাইতলে এটা সরে যায়। আবার 3টা-4টার দিকেও মানে যখনই ঘুম ভাঙে দেখি আলো, কি আলো, আলোর মধ্যে চোখ বন্ধ করলেও ভালোভাবে ঘুম আসে না। আমি শুধু চিন্তা করি বাড়িতে গেলে কি সুন্দর ঘুম হয়, ঢাকা শহরে কেন ঘুম হয় না। গতকাল রাতে আমি ভালোভাবে টের পাইলাম এই কারণে। অন্ধকার থাকে না, সব সময় আলো থাকে। রাতের বেলায়ও জানালা সব খোলা থাকে, তো এই কারণে রাতের বেলায়ও আলো থাকে পুরো ঘরে। লাইট অফ থাকে, তারপরেও আলো থাকে। তো এটা দিয়ে গতকাল রাতে ঘুমাইছিলাম, এত যে আরাম লাগছে। সকালবেলা ঘুম ভাঙলো 7টার দিকে। ঘুম ভেঙে আমি বুঝতে পারলাম যে আমার চোখের উপর কিছু একটা আছে, তখন মনে পড়লো। এবার ওটা যখন সরাইছি, এত আলো আমার মনে হয় যে চোখে মানে চোখে রিমঝিম করে উঠছে, এত আলো লাগছে এটা খোলার সাথে সাথে। তো এভাবে করে এটা লাগাই ঘুমাবো। এখন একটু ঘুমানোর চেষ্টা করবো, হয়তো ঘুম আসবে না, দেখি। খাওয়া দাওয়া শেষে থালা বাসনগুলো ধুয়ে আপনারা সবাই ভিডিও দেখে কমেন্টস করেছিলেন, 8-10 জনের মতো হবে। আপনাদের সবার কমেন্টসের রিপ্লাই দিয়েছি। কিছুক্ষণ আজকে সারাদিনের ভিডিওটা এডিট করেছি, এখন মনে হচ্ছে যেন ঘুম আসছে, চোখ মেলাতে পারছি না। তো এখন ভাবলাম একটু দেখি ঘুম আসে কিনা। ঘরে কেউ নাই, কোনো কাজ নাই, তারপরেও আমার ঘুম আসে না। বাড়িতে গেলে কিন্তু ঠিক মতো আমার ঘুম আসে, ঢাকা শহরে ঘুম আসে না। তো এটার কারণে মনে হয়। তো এটা যে এভাবে বানাবো কোনোদিন কল্পনা করি না। ঋতুর কাছে দেখেই আমার মনে আসলো যে আমি নিজেই বানাবো, আমি কোথাও থেকে কিনবো না। ঋতু আবার এরকম একটা কিনছে, ও চোখের উপর কালো পর্দা, কালো কালো কাপড় দিয়ে, কাপড় না, চোখের 2 চোখের মাঝখানে ওই যে কালো ধরনের একটা কি একটা পর্দার মতো লাগাইছে। ওটার কারণে একেবারে অন্ধকার থাকে। ও বলে, পিসিমা এটা যতক্ষণ চোখের উপর থাকবো ততক্ষণ আমার ঘুম ভাঙবে না, একেবারে ঘুম খুললে তারপরে ঘুম ভাঙবে। এটা আমি লাগাই, আপনাদেরকে একটু দেখাই। কি আরাম, কিচ্ছু দেখা যায় না, বাস এবার আরামে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ঘুমাতে পারবো। চোখের উপর এই পর্দাটা যখন লাগাই তখন একটা শান্তি অনুভূত হয়, মনে হচ্ছে যেন পুরা ঘর অন্ধকার। ঘুমানোর একটা মানসিকতা তখন তৈরি হয়।
পার্থ কালকে দেখি বলে, মা এটা কি বানাইছেন, অনলাইন থেকে অর্ডার দিয়ে 2টা কিনে নিতেন। আমি কো বাবা রে, অনলাইনে কই পাবো, কোথায় খুঁজবো, এত দরকার নাই, আমি নিজেই বানাই দেখি, এটা দিয়ে যদি হয় তাহলে আর কিনার কি দরকার। আপনারাও এভাবে এরকম করে, যদি ঘুমের সমস্যা হয় কারো, এরকম করে একটা পর্দা বানিয়ে নেবেন অথবা অনলাইন থেকে কিনে নেবেন, তাহলে ঘুম আসবে। যাদের ঘুম হয় না তারা এরকম একবার চেষ্টা করে দেখতে পারেন। অনেকদিন পর দিনের বেলায় কিছুক্ষণ ঘুমালাম। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন ফেসবুক এবং ইউটিউবে আমাদের অনেকগুলো ভিডিও দেখে গত 48 ঘন্টায় আপনারা যারা কমেন্টস করেছিলেন, আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি। প্রথমে কমেন্টস করেছেন অনিমা বোস রাঁচি থেকে, দেবনন্দা ব্যানার্জি কলকাতা কেষ্টপুর থেকে, পারিয়া শবনম বগুড়া ক্যান্টনমেন্ট থেকে, নিশাদ কলি ঢাকা উত্তরা থেকে, শিল্পী দে মমতাজ ব্লগ মাইজি থেকে, সুখী টিভি মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, বিজয় রয় কাজিরহাট ফেনী থেকে, শিবানী ভৌমিক ময়মনসিংহ থেকে, বিথি বসাক, কাবেরী রয়, টিনা ভৌমিক এন ঘোষ কলকাতা থেকে, টাচ অফ গোল্ড বয় শাকিলা, রানু বেগম ইতালি থেকে, মলি দাস কানাডা থেকে, প্রীতেশ কুমার ব্যানার্জি মুম্বাই থেকে, লাইলি সিলেট থেকে, সেলিনা হাউস হোল্ড হর্ষ বসাক সোদপুর থেকে, বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, রাজু মজুমদার কবিরহাট থেকে, রুমা সেনগুপ্ত কলকাতা থেকে, বরিশালের আপা রয় অরুণ কলকাতা থেকে, বেলারি দত্ত রয়, আলোধর ভৌমিক, দীপালি মজুমদার, সুজন কুমার ফেনী থেকে, শিখা সিনহা রয় কলকাতা থেকে, সুমিতা দে আসাম থেকে, তাপস ঘোষ, আনকাট রুবি, কুক উইথ সুস্মিতা, রূপালী নোয়াখালী লক্ষ্মীপুর থেকে, নিভা দেবনাথ, মনিকা সাহা। আপনারা সবাই গত 48 ঘন্টায় আমাদের অনেক ভিডিও দেখে কমেন্টস করেছেন। এক একজন 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার করেও কমেন্টস করেছেন। তাই আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। এভাবে সবাই আমাদের সাথে থেকে স্বপ্নাজ ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি। আবারও অনুরোধ করব, ভিডিও দেখে যারা কমেন্টস করতে সুযোগ পাচ্ছেন না, আপনারা দয়া করে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি আরো অনেকের কাছে পৌঁছানোর ব্যবস্থা করুন। যদি কোনো সমস্যা না থাকে, আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন এটাও জানাবার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।